এখানে গল্প শোনানো হয়। নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গল্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বাল্যস্মৃতি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প বাল্যস্মৃতি। অন্নপ্রাশনের সময় যখন আমার নামকরণ হয়, তখন আমি ঠিক আমি হইয়া উঠিতে না পারিয়াই বলিয়াই, কিংবা আমার ঠাকুরদা মহাশয়ের জ্যোতিষশাস্ত্রের বিশেষ দখল না থাকাতেই হোক, আমি সুকুমার। অধিক দিন নহে, ঠিক 2-4 বৎসরে ঠাকুরদা মহাশয় বুঝিয়াছিলেন যে নামটার সহিত আমার তেমন মিশ খায় না। এখন 12-13 বৎসর পরের কথা বলি। অবশ্য আমার আত্মপরিচয়ের কথা কেউ বুঝিতে পারিবে না। তবুও দেখুন, পাড়াগাঁয়ে আমাদের বাড়ি, সেখানে আমি ছোটবেলা হইতেই আছি। পিতামহাশয় পশ্চিমাঞ্চলে চাকরি করতেন। আমি বড় একটা সেখানে যাইতাম না, ঠাকুরমার নিকট দেশেই থাকিতাম। বাড়িতে আমার উপদ্রবের আর সীমা ছিল না। এক কথা, একটি ক্ষুদ্র রাবণ আমি ছিলাম। বৃদ্ধ ঠাকুরদা যখন বলিতেন, তুই হলি কি, কারো কথা শুনিস নে, এইবার তোর বাপকে চিঠি লিখব। আমি অল্প হাসিয়া বলিতাম, ঠাকুরদা, সেদিন কাল আর নেই। বাপের বাপকেও আমি ভয় করি নে। ঠাকুরমা কাছে থাকলে আর ভয় কি? ঠাকুরদাকে তিনি বলতেন, কেমন উত্তর দিয়েছে, আর লাগবে? ঠাকুরদা মহাশয় যদি বড় হইয়া আমার পিতাকে পত্র লিখতেন, আমি তখনই তার আফিমের কৌটা লুকাইয়া ফেলতাম। পরে পত্রখানি না ছিঁড়িয়া ফেলিলে আর কৌটা বাহির করিতাম না। এই সকল উপদ্রবের ভয়ে, বিশেষত মৌতাত সম্বন্ধে বিভ্রাট ঘটে দেখিয়া তিনি আমাকে আর কিছু বলিতেন না। আমিও বেশ ছিলাম। হইলে কি হয়, সকল সুখেরই একটা সীমা নির্দিষ্ট আছে। আমারও তাই হইল। ঠাকুরদার খুড়তুতো ভাই গোবিন্দবাবু বরাবর এলাহাবাদে চাকরি করতেন। এখন পেনশন লইয়া তিনি দেশে আসিলেন। তাহার পুত্র শ্রীযুক্ত রজনীনাথ বিএ পাশ করিয়া তাহার সহিত ফিরিয়া আসিলেন। আমি তাকে মেজ দাদা বলি। পূর্বে আমার সহিত তাহার বিশেষ জানাশোনা ছিল না। তিনি বড় একটা এই অঞ্চলে আসিতেন না। বিশেষত তাদের আলাদা বাড়ি আসিলেও আমার বিশেষ খোঁজ লইতেন না। কখনো দেখা হইলে, কিরে কেমন আছিস, কি পড়িস, এই পর্যন্ত। এবার কিন্তু তিনি জাকিয়া আসিয়া দেশে বসিলেন। কাজে কাজেই আমার বিশেষ খোঁজ হইল। 2-4 দিবস আলাপেই তিনি আমাকে এরূপ বশীভূত করিয়া ফেলিলেন যে তাহাকে দেখিলেই আমার ভয় হইত, মুখ শুকাইয়া যাইত, বুক ধরাস ধরাস করিত, যেন কত দোষী না করিয়াছি, কত শাস্তি বা পাইব। আর যথার্থই আমি তখন প্রায় দোষ থাকিতাম। সর্বদা একটা না একটা অন্যায় করা আমার চাই চাই। 2-4টা অকর্ম, 2-4 বার উপদ্রব করা আমার নিত্যকর্ম। ভয় করিলেও আমি দাদাকে বড় ভালোবাসিতাম। ভাই ভাইকে যে এত ভালোবাসিতে পারে, পূর্বে আমি তাহা জানিতাম না। তিনিও আমাকে বড় ভালোবাসিতেন। তার কাছে কত দোষ করিয়াছি, কিন্তু কিছু বলিতেন না। আর বলিলেও মনে করতাম, মেজ দাদা তো, একটু পরেই সব কিছু ঠিক হয়ে যাবে। ইচ্ছে করলে হয়তো তিনি আমার চরিত্র সংশোধন করতে পারতেন, কিন্তু কিছুই করিলেন না। তার দেশে আসাতে আমি পূর্বের মতো স্বাধীন নয় বটে, কিন্তু তথাপি যাহা আছি বেশ আছি। রোজ ঠাকুরদার 1 পয়সার তামাক খাইয়া ফেলি। বুড়ো বেচারি
আমার ভয়ে খাটের খুবের পাশে তক্তাপোষের পেটে সিন্দুকের চালায় বাতায় সেখানে তামাক রাখিতেন। আমি খুঁজিয়া খুঁজিয়া সবটুকু টানিয়া আনিয়া খাইয়া ফেলিতাম। খাইয়া দাইয়া ঘুরি ওড়াই বেশ আছি, কোনো জঞ্জাল নাই, পড়াশোনা একরকম ছাড়িয়াই দিয়াছি। পাখি মারিতাম, কাঠবিড়াল মারিয়া পোড়াইয়া খাইতাম, বনে বনে গর্তে গর্তে খরগোশ খুঁজিয়া বেড়াইতাম। কোনো ভাবনা পর্যন্ত ছিল না। বাবা বক্সারে চাকরি করতেন, সেই স্থান হইতে আমাকে দেখিতে আসিতেন না, আর মারিতেও আসিতেন না। ঠাকুরমা ও ঠাকুরদার হাল পূর্বেই বিবৃত করিয়াছি, সুতরাং এক কথায় আমি বেশ ছিলাম। একদিন দুপুরবেলা বাড়ি আসিয়া ঠাকুরমার নিকট শুনিলাম আমাকে মেজদার সহিত কলিকাতায় থাকিয়া পড়াশোনা করিতে হইবে। খাওয়া দাওয়া সমাপ্ত করিয়া এক ছেলে তামাক হাতে নিয়ে ঠাকুরদার কাছে এসে বললাম, আমাকে কলকাতা যেতে হবে? ঠাকুরদা বললেন, হ্যাঁ। আমি পূর্ব হইতে ভাবিয়া রাখিয়াছিলাম এসব ঠাকুরদার সব চালাকি। বলিলাম, যদি যেতে হয় আজই যাব। ঠাকুরদা হাসিয়া বলিলেন, সেজন্য চিন্তা কি দাদা, রজনী আজই কলিকাতা যাবে, বাসা ঠিক হয়ে গেছে, আজই যেতে হবে। আমি অগ্নি শর্মা হইয়া উঠিলাম। একে সেদিন ঠাকুরদার তামাক খুঁজিয়া পাই নাই, যে এক ছিলেম পাইয়াছিলাম তাহাতে আমার একটানা হইবে না, তাহার উপর আবার এই কথা। ঠকিয়া গিয়াছি, নিজে নিমন্ত্রণ লইয়া আর ফিরানো যায় না। কাজেই সেদিন আমাকে কলিকাতায় যাইতে হইল। যাইবার সময় ঠাকুরদাকে প্রণাম করিয়া মনে মনে বলিলাম, হরি, কালই যেন তোমার শ্রাদ্ধে বাড়ি ফিরে আসি, তারপর আমাকে কি কলকাতায় পাঠায় আমি দেখে নেব। আমি এই প্রথম কলকাতায় আসলাম। এত বড় জমকালো শহর পূর্বে কখনো দেখি নাই। মনে মনে ভাবলাম, যদি এই প্রকাণ্ড গঙ্গার উপরে কাঠের সাঁকোর মাঝামাঝি, কিংবা ওই যে যেখানে একরাশ মাস্তুল খাড়া করিয়া জাহাজগুলো দাঁড়াইয়া আছে, সেই বরাবর যদি একবার তলাইয়া যাই, তাহা হইলে আর কখনো বাড়ি ফিরিতে পারিব না। কলিকাতায় আমার একটুও ভালো লাগলো না। এত ভয়ে কি আর ভালোবাসা হয়? কখনো যে হইবে সেই ভরসাও করতে পারলাম না। কোথায় গেল আমাদের সেই নদীর ধার, সেই বাঁশঝাড়, মাঠের মধ্যে বেল গাছ, ব্যক্তিদের বাগানের এক কোণের জামরুল গাছ? আজ কিছুই নাই, শুধু বড় বড় বাড়ি আর বড় বড় বাড়ি, ঘোড়া আর লোকজনের ঠেসাঠেসি, পেশাপেশি বড় বড় রাস্তা। বাড়ির পিছনে এমন একটি জায়গা নাই বা বাগান নাই যে লুকাইয়া এক ছিলেম তামাক খাই। আমার কান্না আসিল, চোখের জল মুছিয়া বলিলাম, ভগবান জীবন দিয়েছেন, আহার তিনিই দেবেন। কলিকাতায় স্কুলে ভর্তি হইয়াছি, ভালো করিয়া পড়াশোনা করি, কাজে কাজে আমি আজকাল ভালো ছেলে। দেশে অবশ্যই আমার নাম জাহির হইয়া গিয়াছে, যাজ্ঞে সেসব কথা থাক। আমার আত্মীয় বন্ধু বান্ধব মিলিয়া একটা মেস করিয়াছি। আমাদের মেসে 4 জন লোক, মেজে দাদা, আমি, রামবাবু ও জগন্নাথবাবু। রামবাবু ও জগন্নাথবাবু মেজে দাদার বন্ধু। এত ভিন্ন একজন ভৃত্য ও একজন পাচক ব্রাহ্মণ আছে। গদাধর আমাদের রসুয়ে ব্রাহ্মণ, সে আমা অপেক্ষা 3-4 বৎসরের বড়। অমন ভালো মানুষ লোক আমি কখনো দেখি নাই। পাড়ার কোনো ছেলের সহিত আমার আলাপ ছিল না। সম্পূর্ণ বিভিন্ন প্রকৃতির লোক হইলেও সে আমার মস্ত বন্ধু হইয়া উঠিল। তাহাতে আমাতে যে কত গল্প হইত তাহার ঠিকানা ছিল না। তাহার বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে। সেখানকার কথা, তাহার বাল্য ইতিহাস ইত্যাদি শুনিতে আমার বড় ভালো লাগিত। সেসব কথা আমি এতবার শুনিয়াছি যে আমার বোধ হয় আমাকে সেখানে চোখ বাঁধিয়া ছাড়িয়া দিলেও সমস্ত স্থানটি
স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারি। রবিবারে তাহার সহিত আমি গড়ের মাঠে বেড়াইয়া আসিতাম। সন্ধ্যাবেলা রান্নাঘরে বসিয়া খিল দিয়া দুজনে বিনতি খেলিতাম। ভাত খাইয়া তার ছোট হুকুটিতে দুজনেই তামাক খাইতাম। সব কাজ আমরা দুজনে মিলেই করতাম। পাড়ার কারো সহিত আলাপ নাই, সুতরাং সঙ্গী দোস্ত ইয়ার বন্ধু মুচিপাড়ার ভুলো কেলো খোকা খাদা সবই আমার সে। তাহার মুখে আমি কখনো উঁচু কথা শুনি নাই। মিছিমিছি সবাই তাহাকে তিরস্কার করিত, আমার গা জ্বালা করিত, কিন্তু সে কথার কোনো উত্তর দিত না, যেন যথার্থই সে দোষ করিয়াছে। সকলকে আহার করাইয়া সে যখন রান্নাঘরের কোণে একটি ছোট্ট থালায় খাইতে বসিত, তখন আমার শতকর্ম থাকিলেও আমি সেখানে উপস্থিত হইতাম। বেচারির ভাগ্যে প্রায় কিছুই থাকিত না, এমনকি ভাত পর্যন্ত কম পড়িত। কারো খাইবার সময় আমি কোনোদিন থাকি নাই। খাইতে বসিয়া ভাত কম পড়ে, তরকারি কম পড়ে, মাছ কম পড়ে, আমি আগে কখনো এরূপ দেখি নাই। আমার কেমন কেমন বোধ হইত। ছেলেবেলায় ঠাকুরমা মধ্যে মধ্যে দুঃখ করিয়া বলিতেন, ছেলেটা আট পেটা খেয়ে খেয়ে শুকিয়ে দড়ি হয়ে গেছে, আর বাঁচবে না। আমি কিন্তু ঠাকুমার ভরপেট কিছুতেই খাইতাম না, শুকাইয়া যাই আর দড়ি হইয়া যাই। আমার আত পেটাই ভালো লাগিত। এখন কলকাতা আসিয়া বুঝিয়াছি যে সে আত পেটা আর এ আত পেটায় অনেক প্রভেদ। কেহ খাইতে না পাইলে যে চোখে জল আসিয়া পড়ে, আমি পূর্বে কখনো অনুভব করি নাই। পূর্বে কতবার ঠাকুরদার পাত্রে উচ্ছিষ্ট জল দিয়া তাহাকে আহার করিতে দিই নাই। ঠাকুরমার গায়ে সারমেয় সন্তান নিক্ষেপ করিয়া তাহার উপস্থিত কর্ম হইতে তাহাকে বিরত করিয়াছি। তাহাদের আহার হয় নাই, কিন্তু চোখে কখনো জল আসে নাই। পিতামহ পিতামহী আপনার লোক, গুরুজন আমাকে স্নেহ করেন, তাহাদের জন্য কখনো দুঃখ হয় নাই। স্বইচ্ছায় তাহাদিগকে অর্ধভুক্ত এমনকি অভুক্ত রাখিয়া পরম সন্তোষ লাভ করিয়াছি। আর এই গদাধর কোথাকার কে? তাহার জন্য অনাহুত অশ্রু আপনি আসিয়া পড়ে। কলিকাতা আসিয়া যে আমার কি হইল তাহা ঠাউরাইতে পারি না। চোখে এত জলই বা কোথা হইতে আসে ভাবিয়া পাই না। আমাকে কেউ কাঁদিতে দেখে নাই কোনো দিন। জিদ করিয়া আস্ত খেজুরের ছড়ি আমার পৃষ্ঠে ভগ্ন করিয়াও বাল্যকালে গুরু মহাশয় তার স্বাদ পূরণ করিতে পারে নাই। ছেলেরা বলিত, সুকুমারের গা ঠিক পাথরের মতো। আমি মনে মনে বলিতাম, গা পাথরের মতো নয়, মন পাথরের মতো। কচি খোকার মতো কাঁদিয়া ফেলি না, কিন্তু বাস্তবে কাঁদিতে আমার লজ্জা বোধ হইল। এখনো হয়, কিন্তু সামলাইতে পারি না। লুকাইয়া কেহ কোথায় নাই দেখিয়া চোরের চুরি করার মতো দুবার চক্ষু মুছিয়া ফেলি। স্কুলে পড়িতে যাই, একবার লোক ভিক্ষা করিতেছে। কাহারও হাত নাই, কাহারও পা নাই, কাহারও চক্ষু দুটি নাই, এমনই কত কি নাই ধরনের লোক দেখি, তাহার বলিতে পারি না। তিলক কাটিয়া খঞ্জনি হাতে লইয়া জয় রাধে বলিয়া ভিক্ষা করে, তাহাই জানি। এসব ভিখারি আবার কি রকমের? মনের দুঃখে মনে মনেই বলিতাম, ঠাকুর এদের আমাদের দেশে পাঠিয়ে দাও। যাক পোড়া ভিখারির কথা, আমার কথা বলি। চক্ষু অনেকটা সরগর হইলেও আমি একেবারে বিদ্যাসাগর হইতে পারিলাম না। মধ্যে মধ্যে আমার পূর্বের সরস্বতী যে কোথা হইতে আসিয়া আমার স্কন্দদেশে ভর করিতেন বলিতে পারি না। তাহার আজ্ঞাধীন হইয়া যে সকল সৎকর্ম করিয়া ফেলিতাম, তার জন্য এখনো আমার সে সরস্বতীর উপর ঘৃণা হয়। বাসায় কাহার কি অনিষ্ট করিব সর্বদা খুঁজাইয়া বেড়াইতাম। রামবাবু 3 ঘণ্টা ধরিয়া তাহার দেশি কালা পেরে কাপড় কুঞ্চিত করিলেন, বিকালে বেড়াইতে যাইবেন। আমি অবসর বুঝিয়া কাপড়খানি খুলিয়া টানিয়া প্রায় সোজা করিয়া রাখিয়া দিলাম। তিনি বিকালে বস্ত্রখানির অবস্থা দেখিয়া বসিয়া পড়িলেন, আর এইদিকে আমার আর আমোদে ধরে না।
জগৎবন্ধুবাবুর অফিসের বেলা হইয়া গিয়াছে, তাড়াতাড়ি আহার করিতে বসিয়াছেন। এক মুহূর্ত বিলম্ব সইতেছে না। এমন সময় আমি অবসর বুঝিয়া তাহার চাপ কানের বোতামগুলি সমস্ত কাটিয়া লইলাম। স্কুলে যাইবার সময় একবার উকি মারিয়া দেখিয়া গেলাম জগন্নাথবাবু ডাক ছাড়িয়া কাঁদিবার উপক্রম করিতেছেন। মনের আনন্দে আমি সমস্ত পথ হাসিতে হাসিতে স্কুলে চলিলাম। সন্ধ্যার সময় জগন্নাথবাবু অফিস হইতে ফিরিয়া আসিলে বলিলেন, আমার চাপ কানের বোতামগুলো গদা বেটা চুরি করে বেচে ফেলেছে, বেটাকে তাড়িয়ে দাও। জগন্নাথবাবুর চাপকানের বিবরণে দাদা ও রামবাবু উভয়েই মুখ টিপিয়া হাসিলেন। মেজদাদা বলিলেন, আরে কত রকমের চোর দেখলাম, কিন্তু ওই চাপ কানের বোতাম চুরি করে বেচে ফেলতে তো কখনো শুনিনি মশাই। জগন্নাথবাবু এ কথায় আরো ক্রুদ্ধ হইয়া বলিলেন, বেটা, বোতামগুলো সকালে নিলে না, বিকালেও নিলে না, রাত্রেও নিলে না, ঠিক অফিসে যাবার আগেই নিয়েছে। আজ দুর্গতির এক শেষ করেছে। একটা কালো ছেঁড়া পিরান গায়ে দিয়ে আমি অফিসে যেতে হয়েছে আমাকে। সকলেই হাসিলেন, জগন্নাথবাবুও হাসিলেন, কিন্তু আমি হাসিতে পারিলাম না। মনে ভয় হইল পাছে গদাধরকে তাড়াইয়া দেওয়া হয়। সে যে নির্বোধ, হয়তো কোনো কথাও বলিবে না, সমস্ত অপরাধ নিজের স্কন্ধে স্বেচ্ছায় তুলিয়া লইবে। কে বোতাম লইয়াছে মেজদাদা হয়তো বুঝিয়াছিলেন। গরিব গদাধরের উপর কোনো জুলুম হইল না, কিন্তু আমিও সেই অবধি প্রতিজ্ঞা করলাম আর কখনো এমন কর্ম করিয়া কাউকে বিপন্ন করিব না। এরূপ প্রতিজ্ঞা আমি পূর্বে কখনো করি নাই, কখনো করিতাম কিনা জানিও না। শুধু গদাধর আমাকে একেবারে মাটি করিয়া দিয়াছে। কি উপায়ে কাহার যে চরিত্র সংশোধিত হইয়া যায় কেহই জানে না। গুরু মহাশয়ের, ঠাকুরদা মহাশয়ের, আরো অনেক মহাশয়ের কত চেষ্টাতেও আমি যে প্রতিজ্ঞা কখনো কোনোদিন করি নাই, এক গদাধর আমাকে সেই প্রতিজ্ঞা করিয়া ফেলিল। এতদিনের প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছে কিনা আমি জানি না, কিন্তু স্বেচ্ছায় কখনো ভঙ্গ করিয়াছি বলে আমার মনে হয় না। এখন আর একজন লোকের কথা বলি। সে আমাদেরই রামা চাকর। রামা যাতে কায়েত কি সদ্গোপ এমনই কি একটা ছিল, বাড়ি কথায় শুনি নাই। এত হুঁশিয়ার চটপটে চাকর সর্বদা দেখা যায় না, আর যদিও কখনো দেখা যায়, ইচ্ছে আছে তাহার বাড়ি কোথায় জিজ্ঞাসা করিয়া লইব। সকল কর্মে রামাকে চরকির মতো ঘুরিয়া বেড়াইতে দেখিতাম। এই রামা কাপড় কাচিতেছে, তখনই দেখি মেজদার সামনে বসিয়াছেন, সে গা রগড়ায় দিতেছে। পরক্ষণে দেখি সে পান সুপারি লইয়া মহাব্যস্ত। এইরূপে সে সর্বদা ঘুরিয়া বেড়াইত। মেজদার দা ফেভার লাইট, মস্ত লোক। আমি কিন্তু তাহাকে দেখিতে পারিতাম না। সে ব্যাটার জন্য আমি মেজদার নিকট প্রায় তিরস্কৃত হইতাম। বিশেষত গদা বেচারিকে সে সর্বদাই অপ্রস্তুত করিত। আমি তাহার উপর বড় চটা ছিলাম, কিন্তু হইলেই কি হয়, সে মেজদার দা ফেভারিট। আমাদের বাসার রামবাবুও তাহাকে দেখিতে পারিতেন না, তিনি বলিতেন দ্য রাভ। তখন এই কথাটার ব্যাখ্যা তিনি নিজে না করিতে পারলেও আমরা দুজনে বিলক্ষণ বুঝতাম। রামা দ্য রাগ। তাহার চটিবার আরো অনেক কারণ ছিল। প্রধান কারণ এই যে সে নিজেকে রামবাবু বলিয়া পরিচিত করিত। মেজদাদাও সময়ে সময়ে রামবাবু বলিয়া ডাকিতেন। আমাদের রামবাবুর এসব ভালো লাগিত না। যাক, বাজে কথা। একদিন বিকেলে মেজদাদা একটা ল্যাম্প ক্রয় করিয়া আনিলেন। বড় ভালো জিনিস, প্রায় 50-60 টাকা মূল্য। সকলে বেড়াইতে যাইলে আমি গদাধরকে ডাকিয়ে আনিয়া সেটা দেখাইলাম। গদা সেরকম আলো কখনো দেখে নাই। সে মহা আহ্লাদিত হইয়া সেটা 2-4 বার নাড়িয়া দেখিল। তাহার পর আপনার কর্মে রন্ধনশালায় প্রবেশ করিল। আমার কিন্তু কিউরিওসিটি কিছুতেই থামল না। কি করিয়া চিমনি খুলি, কি করিয়া ভিতরের কল দেখি। অনেক নাড়িয়া চাড়িয়া দেখিলাম, অনেকবার ঘুরাইবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই কিছু হইল না। অনেক অবজারভেশনের পর দেখলাম নিচে একটা স্ক্রু আছে,
অজ্ঞতা সেটাই ঘুরাইলাম। কিছুক্ষণ ঘুরাইবার পর হঠাৎ একেবারে ল্যাম্পের আধখানা খুশি আসিল। তাড়াতাড়ি ভালো ধরতে পারলাম না। উপরের কাজগুলো টেবিল হইতে নিচে পড়িয়া একেবারে চূর্ণ হইয়া গেল। সেদিন অনেক রাত্রে আমি বেড়াইয়া আসিলাম। বাসায় আসিয়া দেখিলাম একটা প্রকাণ্ড হইচই কাণ্ড বাঁধিয়া উঠিয়াছে। গদাধরকে মাঝখানে লইয়া সকালে গোল হইয়া বসিয়াছেন। মেজদাদা অতিশয় ক্রুদ্ধ হইয়াছেন। বিষয় গদাধরের জেরা চলিতেছে। গদাধরের চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতেছে। বলিতেছে, বাবু, আমি ওটা ছুঁয়েছিলাম বটে, কিন্তু কিন্তু দেখিনি। সুকুমার বাবু আমাকে দেখালেন, আমিও দেখলাম। তারপর তিনি বেড়াতে গেলেন আর আমিও রাত্রে চলে গেলাম। কেহই তাহার কথা বিশ্বাস করিল না। সাব্যস্ত হইয়া গেল সেই চিমনি ভাঙ্গিয়াছে। তাহার মাহিনা বাকি ছিল, সেই টাকা হইতে 3.5 টাকা দিয়া আবার নতুন চিমনি আসিল। সন্ধ্যার সময় যখন আলো জ্বলিল তখন সকলেই বেশ প্রফুল্ল হইল। শুধু আমার চক্ষু দুটো জ্বালা করিতে লাগিল। সর্বদা মনে হইতে লাগিল তাহার 3.5 টাকা চুরি করিয়া লইয়াছি। আর থাকিতে পারিলাম না। কাঁদিয়া কোনো মতে মেজদার মতো করিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইলাম। মনে করিয়াছিলাম ঠাকুরমার নিকট হইতে টাকা আনিয়া গোপনে 3.5 টাকার পরিবর্তে গদাধরকে 7.5 টাকা দিব। আমার নিজের কাছে তখন টাকা ছিল না, সব টাকা মেজদাদার নিকট। কাজেই টাকা আনিতে আমাকে দেশে আসিতে হইল। মনে করিয়া আসিয়াছিলাম একদিনের অধিক থাকিব না, কিন্তু তাহা আর ঘটিয়া উঠিল না। 7-8 দিন দেশে কাটিয়া গেল। 7-8 দিন পরে আবার কলিকাতার বাসায় ঢুকিলাম। ঢুকিয়া ডাকিলাম, গদা। কেউ উত্তর দিল না। আবার ডাকিলাম, গদাধর ঠাকুর, গদা। এবারও কোনো উত্তর নেই। এবার রামচরণ আসিয়া বলিল, আরে ছোট বাবু, কখন এলেন? এই আসছি। ঠাকুর কোথায়? ঠাকুর ঠাকুর তো নেই। কোথায় গেছে? আগে বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে দিয়েছেন কেন? চুরি করেছিল বলে। প্রথমে আমি কথাটা ভালো বুঝিতে পারি নাই, তাই কিছুক্ষণ রামার মুখ পানে চাহিয়া রইলাম। রামা আমার মনের ভাব বুঝিতে পারিয়া একটু টিপিয়া হাসিয়া বলিল, ছোট বাবু, আশ্চর্য হচ্ছেন, কিন্তু তাকে তো আপনারা চিনতেন না, তাই অত ভালোবাসতেন। সে মিট মিটে ডান ছিল। ভিজে বেড়ালকে তো আমি চিনতাম। কিসের সে মিটমিটে ডাইন ছিল, কিংবা আমরা কেন চিনতে পারি নাই তাহা বুঝিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, কার টাকা চুরি করেছে? মেজো বাবুর। কোথায় ছিল? জামার পকেটে। কত টাকা? আগে 4 টাকা বাবু। কে দেখেছে? চোখ দিয়ে কেউ দেখেনি বটে, কিন্তু সে এরকমই দেখায়। কেন? সে কথা কি আর জিজ্ঞাসা করিতে হয়? আপনি বাসায় ছিলেন না, রামবাবু নিলেন না, জগন্নাথ বাবু নিলেন না, আমি নিলাম না। তবে নিল কে? কোথায় গেল? ও, তবে তুই তাকে ধরিয়েছিস। তা না হলে আর কে? আমি রন্ধনশালায় গিয়া কাঁদিয়া ফেলিলাম। সে ছোট কলকি হুকুটিতে ধুলো পড়িয়া গিয়াছে। আর 4-5 দিন তাহাকে স্পর্শ পর্যন্ত করে নাই। কেউ জল পর্যন্ত বদলায় নাই। দেওয়ালে এক স্থানে কয়লায় লেখা রইয়াছে, সুকুমার বাবু, আমি চুরি করিয়াছি। এই স্থান হইতে চলিলাম। বাঁচিয়া থাকি, আবার আসিব। আমি তখন ছেলে মানুষ ছিলাম। নিতান্ত ছেলে বুদ্ধিতে সেই হুকোটিকে বুকে টিপিয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম।
কেন যে তাহার কারণ আজও পর্যন্ত বুঝিতে পারিনি। আমার আর সে বাসাতে মন টিকত না। সন্ধ্যার সময় ঘুরিয়া ফিরিয়া একবার করিয়া রান্নাঘরে প্রবেশ করিতাম, আর একজন রাঁধিতেছে দেখিয়া অন্য মনে আপনার ঘরে আসিয়া বই খুলিয়া বসিয়া পড়তাম। সময়ে সময়ে আমার মেজদাদাকেও দেখিতে পাইতাম না। ভাত পর্যন্ত আমার তিক্ত বোধ হইত। অনেকদিন পরে একদিন রাত্রে মেজদাকে জিজ্ঞাসা করিলাম, মেজদা, কি করেছ? আরে কিসের কি করেছি? গদা তোমার টাকা কখনো চুরি করেনি। সকলে জানিত আমি গদা ঠাকুরকে বড় ভালোবাসিতাম। মেজদাদা বলিলেন, ভালো করিনি? আচ্ছা, যা হবার হয়েছে। কিন্তু রামকে তুই অত মেরেছিলি কেন? বেশ করেছিলাম, মেরেছিলাম। আমাকেও কি তাড়াবে নাকি? দাদা আমার মুখে কখনো অমন কথা শোনেন নাই। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তোমার টাকা উসুল হয়েছে? দাদা বড় দুঃখিত হইয়া বলিলেন, ভালো করিনি। আরে সব টাকা তার কেটে নিয়ে 2.5 টাকা উসুল করেছিলাম। আমার এতটা ইচ্ছে ছিল না, বুঝেছিস? আমি যখন রাস্তায় ঘুরিয়া বেড়াইতাম, দূরে যদি কোনো লোক ময়লা চাদর কাঁধে ফেলিয়া ছেঁড়া চটি জুতো পায়ে চলিয়া যাইত, আমি দৌড়াইয়া গিয়া দেখিয়া আসিতাম। কি যে একটা আশা নিত্য নিত্য নিরাশায় পরিণত হইত, তাহার কি বলিব। প্রায় 5 মাস পর দাদার নামে একটা মানি অর্ডার আসলো। 1.5 টাকার মানি অর্ডার। দাদাকে আমি সেই দিন চোখের জল মুছিতে দেখেছি। সে কুপনটা এখনো আমার নিকটে রহিয়াছে। কত বৎসর কাটিয়া গিয়াছে, আজও সেই গরিব গদাধর ঠাকুর আমার বুকের আধখানা জুড়িয়া বসিয়া রহিয়াছেন।